যার নাম অসুর। তার একটাই লক্ষ্য অরুণ রাজ্য দখল করে মানুষের আনন্দ কেড়ে নেওয়া। তাই সেই অসুর সবসময় জাদুবিদ্যা নিয়ে ধ্যানমগ্ন থাক। অনেক অনেক দিন আগের কথা, পাহাড়ে ঘেরা নদীর জলধারায় ভরা এক সুন্দর রাজ্য ছিল, যার নাম অরুণ রাজ্য। চারপাশে ফুলে ভরা বাগান, পাখির গুঞ্জন, মানুষের মুখে হাসি। এ যেন ছিল সুখের এক অপরূপ জায়গা। আর রাজ্যের রাজা প্রতাপ ছিলেন ন্যায়পরায়ণ শাসক। রানী রুক্মিণী ছিলেন কোমল হৃদয়ের এক রানী। আর তাদের 3 কন্যা উর্মিলা, নলিনী আর তিলোত্তমা ছিল রাজ্যের প্রাণ। তবে তারা শুধু রাজকন্যাই নয়, তারা ছিল 3 পরী রাজকন্যা, যা ছিল এক বৃদ্ধার ভবিষ্যৎবাণীর গুণ। উর্মিলার হাতে ছিল আলোর শক্তি, নলিনীর কণ্ঠে ছিল সঙ্গীতের জাদু, আর তিলোত্তমার চোখে ছিল স্বপ্নের জাদু, যে ভবিষ্যৎ দেখতে পারত। কিন্তু সুখের রাজ্যে কখনোই দীর্ঘদিন শান্তি থাকে না। দূরের অন্ধকার পর্বতের গুহায় বাস করত এক অন্ধকার ভয়ঙ্কর জাদুকর, যার নাম অসুর। তার একটাই লক্ষ্য অরুণ রাজ্য দখল করে মানুষের আনন্দ কেড়ে নেওয়া। তাই সেই অসুর সবসময় জাদুবিদ্যা নিয়ে ধ্যানমগ্ন থাকত। এক বিকালে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ কালচে। 3 বোন বাগানে হাঁটছিল। আজ আকাশটা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে আকাশের আলো যেন ম্লান হয়ে আসছে। হ্যাঁ আপু, আকাশটা যেন শান্ত, এমন নীরবতা আমি আগে কখনো দেখিনি। আজকে পাখিরাও যেন গান গাইছে না। আপু, গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি কালো ছায়া পুরো রাজ্য ঢেকে ফেলেছে। বাবা বন্দী হয়ে আছেন, অসুর আবার ফিরে এসেছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তখন ওদের মধ্যে উর্মিলা বলল, বোন, তোর কথাই যদি সত্যি হয় তাহলে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে, যেন আমরা শয়তান অসুরকে পরাজিত করতে পারি, সেই সাথে আমাদের রাজ্যকেও বাঁচাতে পারি। এইসব কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। তারা 3 পরী রাজকন্যা প্রাসাদে ফিরে যায়, আর তারা আলোচনায় বসে কিভাবে এগোলে রাজ্যের সবার ভালো হবে। অন্যদিকে রাজসভায় বসে আছেন রাজা প্রতাপ, পাশে রানী রুক্মিণী। হঠাৎ বজ্রপাত শুরু হয়, সেই সাথে কালো ধোঁয়া চারপাশ ঘিরে ধরে, আর সেই কালো ধোঁয়ার ভেতর থেকে হাজির হয় শয়তান দুষ্টু জাদুকর অসুর। হা 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 হা। রাজা প্রতাপ সিংহ, তোমার সুখের রাজত্ব শেষ হলো। আজ থেকে অরুণ রাজ্য হবে আমার অন্ধকার সাম্রাজ্য। তুমি পারলে আমাকে আটকে দেখাও। শয়তান জাদুকর, তুমি যতই অন্ধকার ছড়াও, মানুষ কখনোই তোমাকে মানবে না, সেই সাথে সবাই তোমাকে ধ্বংস করে ফেলবে। ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর। আর মানুষ হাসুক, আনন্দে বাঁচুক, গান গাক, তা আমি সহ্য করতে পারি না। হা 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 হা। অসুর জাদুর শিকল ছুঁড়ে রাজার হাত বেঁধে ফেলে। রানী রুক্মিণী চমকে ওঠেন এবং রাজাকে হাত বাঁধা অবস্থায় দেখে অনেক কান্না করতে থাকেন। রানী, তুমি কান্না করো না, আমার কিছুই হবে না। আমাদের কন্যারা এই কালো জাদুর হাত থেকে রাজ্যকে বাঁচাতে পারবে। তুমি মনে রেখো, আলো, সঙ্গীত আর স্বপ্নই আসল শক্তি, যা ওদের মধ্যে আছে। তারপর দুষ্ট অসুর রাজাকে নিয়ে কালো ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়। রানী কান্নায় ভেঙে পড়েন। তখনই রানীর 3 পরীকন্যা সেখানে আসে। মা, তুমি এখানে একা বসে কান্না করছো কেন? আর বাবাই বা কোথায়? তাকে প্রাসাদের কোথাও দেখতে পাচ্ছি না কেন? বড় মেয়ের কথা শুনে রানী কান্না করতে করতে সব ঘটনা বলতে থাকে, সেই সাথে অসুরের শক্তির কথাও বলে। মা, তুমি কান্না করো না, আমরা থাকতে বাবার কোনো ক্ষতি হবে না, সেই সাথে রাজ্যের ক্ষতিও করতে দেব না। মেয়ের কথা শুনে রানী কিছুটা স্বস্তি পান, তাই মেয়েদের সব কৌশল বলে দেন এবং তাদের বিশেষ ক্ষমতা কাজে লাগানোর কথাও বলেন। আমাদের বাবা বন্দী হয়ে গেছেন, আমরা কি তাকে ফিরিয়ে আনতে পারবো? আমরা কি দুষ্ট অসুরকে পরাজিত করতে পারবো? উর্মিলা বলে, বোনেরা, ভয় পেলে চলবে না, আমরা 3 জন একসাথেই থাকবো, অন্ধকার ভাঙতে পারবো, আর আমাদের বিশেষ ক্ষমতা আছে, যা কাজে লাগানোর সময় এসে গেছে। তিলোত্তমা তখন বলে, আপু, আমি স্বপ্নে দেখেছি আমরা 3 জনের হাতে হাত রেখে শক্তি একত্র করলে অসুরকে হারানো সম্ভব। তাহলে চলো, আমরা আর দেরি না করে আমাদের বাবা আর রাজ্য দুটোকেই বাঁচাই, আমাদের এখনই শুরু করতে হবে। তারপর তারা 3 পরী রাজকন্যা তাদের শক্তি প্রয়োগ করে এবং তাদের ডানা দিয়ে আকাশে উড়ে অসুরের গুহার সন্ধান করতে থাকে। তারা 3 পরী রাজকন্যা বোন এক রহস্যময় বনে পৌঁছে যায়,
যেখানে বাতাস শীষ দিচ্ছে, গাছগুলো দুলছে। হঠাৎ গাছপালা জীবন্ত হয়ে ওঠে, আর এসব দেখে তারা সেই বনে কিছুক্ষণ অবস্থান করে। তোমরা বাঁচতে চাইলে ফিরে যাও, অন্ধকার তোমাদেরকে গ্রাস করবে, তাই আর সামনের দিকে যেও না। ওদের 3 বোনকে একটা জাদুকরি গাছ ডেকে এই কথা বলতে থাকে। না, তুমি আমাদের আটকাতে পারবে না, আমরা তোমার কোনো কথাই ভয় করি না। উর্মিলার কথা শুনে গাছগুলো শান্ত হয়ে যায়, তাদেরকে ছেড়ে দেয়। চারিদিকে আলোর ঝলকানি। তিলোত্তমা হেসে বলে, দেখলে, ভয় ভাঙতে আমাদের শক্তি যথেষ্ট। এবার আমাদের দুষ্টু অসুরের গুহায় যেতে হবে। এই কথা বলে তারা 3 পরী রাজকন্যা অসুরের গুহার দিকে এগিয়ে যায়। তারা একটা গুহার কাছে পৌঁছে যায়। তখন কালো পোশাক পরা এক নারী সামনে আসে, যে অসুরের সহযোগী। তার নাম মায়াবিনী। তোরা রাজকন্যারা কি ভেবেছিস কালো জাদুকরের দুর্গে পৌঁছানো এত সহজ? তোরা বাঁচতে চাইলে ফিরে যা। তুমি কে তুমি? আমাদের পথ আটকাচ্ছ কেন? আমরা অসুরের কাছে যাব, তুমি আমাদের যেতে দাও। আমি অন্ধকারের রানী, আমি তোদের স্বপ্ন ভেঙে দেব। আর জাদুকরের সাথে দেখা করতে হলে আমার সাথে লড়াই করতে হবে, তবেই তোরা ভিতরে যেতে পারবি। তিলোত্তমা বলে, স্বপ্ন কখনোই ভাঙে না, স্বপ্নই আমাদের শক্তি, আমরা তোমার সাথে লড়াই করতে প্রস্তুত। তারপর মায়াবিনী তার চোখ দিয়ে জাদুর আগুন ছোড়ে, অন্যদিকে উর্মিলা আলোর ঢাল নামায়। শেষে 3 জনের শক্তি এক হয়ে মায়াবিনীকে পরাজিত করে, সে ধোঁয়ায় মিলিয়ে যায়। তারা 3 পরী রাজকন্যা বোন কালো দুর্গে প্রবেশ করে। তখনই তারা তাদের হাত বাঁধা বাবাকে দেখতে পায়। তখনই উর্মিলা, নলিনী ও তিলোত্তমা কান্নায় ভেঙে পড়ে। অবশেষে তোমরা এলে, ভেবেছো আমাকে হারাতে পারবে? হা 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 হা। কিন্তু আমি তোমাদের শেষ করে ফেলবো, সেই সাথে তোমাদের সব শক্তি আমার করে নেব। তুমি ভুল কথা বলছো, অন্ধকার কখনোই আলোকে হারাতে পারে না, তাই তুমি আমাদেরকে পরাজিত করতে পারবে না। উর্মিলার কথা শুনে অসুর বিশাল এক আগুনের গোলা ছোড়ে, যেন ভয়ে দুর্গ কেঁপে ওঠে। অন্যদিকে 3 পরিকন্যা একসাথে দাঁড়ায় এবং তাদের 3 শক্তি এক হয়ে বিশাল এক আলোর ছটা তৈরি করে। অসুর চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে যায়। দুর্গ ভেঙে পড়ে, রাজা প্রতাপ মুক্ত হয়ে যান, যা দেখে তারা 3 পরিকন্যা আনন্দে হাসতে থাকে। আমার সাহসী কন্যারা, তোমরা প্রমাণ করেছো একতা আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তারপর তারা সবাই একসাথে আবার প্রাসাদে ফিরে যায়। তখন আকাশে নতুন সূর্য ওঠে, পাখিরা আনন্দে গান গাইতে শুরু করে, চারিদিকে উৎসবের আমেজ। তারা 3 পরিকন্যা গ্রামের সবাইকে সাহায্য করতে থাকে, সেই সাথে তারাও অনেক হাসি খুশি দিন কাটাতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানিও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। অনেক যুগ আগের কথা, শান্তিপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে শ্রেয়া নামের এক মেয়ে তার বাবা মায়ের সাথে খুব আনন্দেই বাস করত। শ্রেয়া সারা দিন শুধু খেলাধুলা করে দিন কাটাতো। তার বাবা খুব কষ্টে সংসার চালাতো। একদিন শ্রেয়ার বাবা অসুস্থ হয়ে যায়। তখন শ্রেয়া তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, আজ তো তোমার শরীর অনেক খারাপ, আজ তো তাহলে তুমি বাজারে যেতে পারবে না। আর বাজারে না গেলে তো তোমার দোকানও কেউ চালাতে পারবে না। দোকান যদি না চলে, আমাদের সংসার কিভাবে চলবে? আচ্ছা বাবা, আজ তাহলে তোমার বদলে আমি গিয়ে দোকান চালাই, আমি পারবো দোকান চালাতে। তুই পারবি? এইভাবে দোকান চালানো মেয়েদের কাজ নয় মা। না বাবা, আমি পারবো। আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবো। আমি তো কিছুই খেতে পারি না। আমি নিয়ে আসবো বাবা কিছু ফলমূল, তুমি খাবার চেষ্টা করবে। বলো বাবা, তুমি খাবে না? আর যদি না খাও, অন্য কিছু বলো, আমি তোমার জন্য তাই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার জন্য ফলই নিয়ে আসিস। সাবধানে দোকান চালাস আর তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসিস। বাবা, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক দেখবে তোমার দোকান একাই সামলাতে পারবো। কারণ আমি তো এখন অনেক বড় হয়ে গিয়েছি, আর আমি স্কুলে অঙ্কও শিখে গেছি, তাই এখন আমাকে কেউ ঠকাতেও পারবে না। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না বাবা।
আচ্ছা মা, তুই সাবধানে থাকিস। দোকানের মধ্যে একা একা দোকান সামলানো অনেক কঠিন। আমার খুব চিন্তা হচ্ছে, তুই তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসিস। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তারপর শ্রেয়া বাজারে চলে যায় আর বাজারে গিয়ে তার বাবার দোকান সামলায়। দোকানের মধ্যে শ্রেয়া অনেকক্ষণ ধরে বসে থাকে, কিন্তু দোকানের মধ্যে কোনো রকম লোক আসে না, আর এর জন্য শ্রেয়ার বিক্রিও হচ্ছিল না। তখনই এক বৃদ্ধ মহিলা আসে আর বৃদ্ধ মহিলা বলে, এই যে মেয়ে, শুনছো? এই দোকানের মালিক কোথায় গিয়েছে? তার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কে? এই দোকানে তুমি নতুন এসেছো নাকি? হ্যাঁ বুড়িমা, আমি দোকানে নতুন এসেছি, আর আজকে আমার বাবা অসুস্থ, তাই আমি আমার বাবার দোকানে এসেছি। আপনার কি এমন কথা? আপনি চাইলে আমাকে বলতে পারেন। না থাক, তোমার বাবা আসলে তখনই বলবো। তোমার বাবার সাথে এখন তাহলে তুমি বিক্রি করতে থাকো, আমি চলে যাচ্ছি। এভাবে সারাটা দিন কেটে যায়। সন্ধ্যার সময় শ্রেয়া বাড়িতে ফিরে আসে, কিন্তু সে খালি হাতে ফেরেনি। তার হাতে ছিল একটি ব্যাগ আর তার ভেতরে ছিল কিছু ফল। তখন শ্রেয়ার বাবা এটা দেখে অনেক খুশি হয়। তখন শ্রেয়ার বাবা তাকে বলে, আমার মেয়েটা আমার জন্য কত কষ্ট করে, আমার জন্য দোকানে কাজ করে আবার ফলও কিনে নিয়ে এসেছে। আমি সত্যি তোকে কি বলে যে ধন্যবাদ দেব, কিন্তু আমার যে মনে হচ্ছে রে মা, আমি আর কোনোদিন সুস্থ হতে পারবো না। এভাবে বলো না বাবা, তোমাকে ছাড়া যে আমিও নিঃস্ব হয়ে যাব। সারাদিন দোকানে তেমন বেচা কিনা হয়নি, তবে তুমি চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। সকালে ঘুম থেকে উঠে শ্রেয়া মুরগিগুলোকে খাবার দেয়। শ্রেয়া প্রতিদিন ওর মুরগিগুলোর দেখাশোনা করত। প্রতিদিনের মতো আজও ও বাজারের দিকে এগোতে থাকে আর তারপর বাবার দোকানে বসে। এসে দেখে সেই বৃদ্ধ মহিলাটি আবারও সেখানে এসে অপেক্ষা করছে। আপনার কি প্রয়োজন আমাকে বলতে পারেন, আপনি তো কালকেও এসেছেন, আজকেও এলেন। আপনি আমাকে বলুন না কি হয়েছে, কি প্রয়োজন এই দোকানে, আর আমার বাবাকে কি বলতে চান? আমার অনেক প্রয়োজন তোমার বাবাকে, তুমি তো অনেক ছোট, তোমাকে এসব বলে লাভ হবে না। আপনি আমাকে বলেন না। আসলে তোমার বাবা আমার থেকে 10,000 টাকা এনেছিল, তাই ওগুলো। আপনি তো দেখতেই পাচ্ছেন বর্তমানে এই দোকানে কোনো কিছু বিক্রি হচ্ছে না। আপনি আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার টাকা পরিশোধ করে দেব। শ্রেয়া মনে মনে ভাবতে থাকে এই মুহূর্তে 10,000 টাকাও কিভাবে পরিশোধ করবে। বাবা, তুমি কি কারো থেকে 10,000 টাকা লোন নিয়েছিলে? একজন বৃদ্ধ মহিলা আমাকে এসে টাকার কথা বলছিল। হ্যাঁ, আসলে নিয়েছিলাম তো, কিন্তু ওনাকে তো বলেছিলাম কিছুদিন পর আমার থেকে নিতে। ওনার মনে হয় টাকাটা দরকার, উনি এখনই চলে এসেছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি ওনাকে টাকাটা দ্রুত দেওয়ার চেষ্টা করব। শ্রেয়া মন খারাপ করে সেখান থেকে হাঁটতে থাকে আর তারপর একটা জঙ্গলে গিয়ে কিছুক্ষণ বসে থাকে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। শ্রেয়া অনেক চেষ্টা করছিল টাকাটা জোগাড় করার। এদিকে ওর বাবা একদিন অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে দেখে রাখতে পারলাম না, তোমাকে একা করেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যেই শ্রেয়ার বাবা মারা যায়। শ্রেয়া অনেক কান্নাকাটি করে। বাবাও আমাকে ছেড়ে চলে গেল, আমার কাছে তো এখন টাকাও নেই। আমি এখন কিভাবে বাবার ওই ঋণ পরিশোধ করব? আমি তো বাবাকে ছাড়া একা কিছুই করতে পারবো না। সে এইসব ভেবে পথে পথে ঘুরছিল। ওর অনেক তৃষ্ণা পেয়ে যায়, তাই ও একটা কুয়োর কাছে যায়। দেখে কুয়ো থেকে অদ্ভুত আলো বেরোচ্ছে। কি ব্যাপার, এই কুয়ো থেকে এমন একটা অদ্ভুত আলো বেরোচ্ছে কেন? যখন কুয়ার কাছে গেল শ্রেয়া, তখন দেখলো একটা পরী সেখানে দাঁড়িয়ে আছে আর পরীটার গা থেকেই আলো বেরোচ্ছে। এই যে মেয়ে, তুমি এখানে কি করতে এসেছো? আপনি কে? আপনি কি আমাকে মেরে ফেলবেন? আরে না না, আমি কেন তোমাকে মারবো? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে বলো কি হয়েছে,
তুমি কি এই কুয়োতে কোনো খারাপ মতলবে এসেছো? না না পরি, আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি। আমি তো জানতামই না এখানে আপনি থাকেন। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। ভুল পথে এখানে চলে এসেছি। তেষ্টা পাওয়ায় কুয়ো দেখে এগিয়ে এসেছিলাম। হ্যাঁ, তোমাকে দেখে আর তোমার মনের সব কথা আমি আমার জাদু দিয়ে বুঝে নিয়েছি। তোমার বাবার মৃত্যুর পর তুমি প্রাণপণ চেষ্টা করছো তোমার বাবার সেই ঋণ পরিশোধ করতে, কিন্তু তোমার বাবার দোকান আর আগের মতো চলছে না। তাই তো তুমি আর ঋণ পরিশোধও করতে পারছো না। বাবার ঋণ এভাবে পরিশোধ করার জন্য মেয়ে হয়ে চেষ্টা করছো, এটা আমাকে মুগ্ধ করছে। দাঁড়াও, আমি তোমাকে কিছু একটা উপহার দিচ্ছি। এই বলে পরি তার জাদুর কাঠি ঘোরালো আর কুয়ো থেকে সেগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর স্বর্ণের মোহর রয়েছে। এই সবগুলো মোহর তোমার। এই মোহরগুলো নিয়ে তোমার বাবার ঋণ পরিশোধ করো, আর তারপর তোমার বাবার দোকানটাকে সুন্দর করে সাজাও আর ভালো ভালো জিনিসপত্র তোলো। দেখবে তোমার বাবার দোকান আবারও আগের মতো ভালোই ভালোই চলবে, আর তুমি তোমার বাবার দোকানে বেচাকেনা করেই তোমার দিন কাটাতে পারবে। শ্রেয়া অনেক খুশি হয়ে যায় আর তারপর সেই স্বর্ণগুলো নিয়ে বাড়িতে আসে। তারপর সেখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা সেই বুড়িমাকে দিয়ে দেয়। বুড়িমা, আপনি তো আমার বাবার কাছে 10,000 টাকা পেতেন। আমার বাবা আর দুনিয়ায় নেই। এই স্বর্ণ মুদ্রাগুলো আপনি রাখুন, আপনার কাজে আসবে। আমি তো মাত্র 10,000 টাকা দিয়েছিলাম। এগুলোর মূল্য তো লাখ লাখ টাকা হবে। তুমি আমায় দিয়ে দিলে। আমার বাবার খারাপ অবস্থায় আপনি আমার বাবাকে সাহায্য করেছেন, তার কাছে এটা কিছুই না। আপনি এটা রাখুন। তারপর শ্রেয়া ওর বাবার দোকানটাকে আবারও সুন্দর করে সাজালো আর সেই সোনার পরীর দেওয়া স্বর্ণমুদ্রা দিয়ে ওর বাকিটা জীবন সুখে শান্তিতে কাটতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। কেশবপুর নামের এক গ্রামে রিয়া, তার স্বামী আকাশ এবং শ্বশুর শাশুড়ি শঙ্করবাবু ও মাধুরী দেবীর সাথে সুখে শান্তিতে বসবাস করত। মাধুরী দেবী রিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। বৌমা, ও বৌমা, শোনো, আকাশ তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেল। তুমি কি ওর ব্যাগে টিফিনটা দিয়েছিলে? সারাদিন ছেলেটা অফিস করে, টিফিন না করলে তো রোগা হয়ে যাবে। হ্যাঁ মা, দিয়ে দিয়েছি। এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি সব গুছিয়ে দিয়েছি। আপনি ওষুধটা খেয়েছেন? বাবাকে ওষুধ দিয়েছিলেন মা? হ্যাঁ বৌমা, আমি আর তোমার বাবা ওষুধ খেয়েছি। আমাদের ওষুধ খাওয়া নিয়ে তুমি ব্যস্ত হইও না, আমরা ঠিক আছি বৌমা। তুমি যে আমার কত লক্ষ্মী বৌমা, তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয়। প্রতিটা শাশুড়ি যেন এমন বৌমা পায়। আপনার মতো শাশুড়ি মা পেয়ে আমি অনেক খুশি মা। আপনার মতো শাশুড়ি পেয়ে মনে হয় আমি আমার মাকে পেয়েছি। এভাবেই তাদের আনন্দেই দিন কাটছিল। গ্রামের লোকেরা ওদের দেখে হিংসায় জ্বলে পুড়ে মরত। সবাই আফসোস করত ওদের মতো হতে। কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে যায়। বাড়ি ফেরার পথে গাড়ির সাথে আকাশের রোড অ্যাক্সিডেন্ট হয়। ওরা আকাশকে হাসপাতালে ভর্তি করায়। তার একটা পা কাটা পড়েছে। এ কি হলো তোমার? এইভাবে পা কাটা পড়লো কেন? এখন আমাদের কি হবে? তোমার রোজগারেই তো আমাদের সংসার চলতো। এখন আমি বাবা মাকে কি বলবো? তোমার এইভাবে এই অবস্থা, আমি যে কিছুই ভাবতে পারছি না। আমিও কিছুই ভাবতে পারছি না। এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমি তো মাত্রই তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম। আমার একটা পা কাটা পড়েছে। আমি আর আগের মতো অফিসে করতে পারবো না। তুমি এখন বলো, এখন আমার কি করা উচিত? জানি না, আমি কিছুই জানি না। তুমি থাকো, বাড়িতে বাবা মায়ের অবস্থাও ভালো না। আমি ওনাদেরকে দেখি, তারপর বিকেলে আবার আসবো। রিয়া একদম হিমশিম খাচ্ছিল, কিভাবে সবকিছু সামলাবে ভেবে পাচ্ছিল না। তখন ওর মনে পড়ে যে ও ছোটবেলায় সেলাইয়ের কাজ শিখেছিল। ও তখন থেকেই সেলাইয়ের কাজ করতে শুরু করলো। বাবা মা, আপনারা একদম চিন্তা করবেন না। আমি সেলাইয়ের কাজ করে এই সংসার চালাবো। আমার স্বামীকেও আমি একদিন ঠিক সুস্থ করে তুলবো।
বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবেই সব বাধা বিপত্তির মধ্যেও রিয়া সংগ্রাম করে সংসার চালিয়ে যাচ্ছিল। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রিয়ার ব্যাগটা নষ্ট হয়ে যায়, তাই ও তখন একটা পুরনো ব্যাগের দোকানে যায়। ওর নজর পড়ে একটি পুরনো ব্যাগের দিকে। আরে বাহ, এই ব্যাগ তো অনেক সুন্দর। বাড়িতে আমার ব্যাগটা বেশ অনেকদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। একটা ব্যাগের খুব দরকার। আমার শাশুড়ি মাও বলেছিলেন এই ব্যাগটা বদলে অন্য আরেকটা ব্যাগ আনতে, কিন্তু আমার যে আয়ের অবস্থা, আমি কি করে এই ব্যাগটা কিনতে পারবো? এটা নিয়ে যান, এটার দাম খুব কম রাখবো। পুরনো একটা ব্যাগ কেউ নেয় না। একবার এক বুড়ি এই ব্যাগটা মাত্র 500 টাকাতে আমায় দিয়ে গেছে। আমি ভেবেছি এটা অনেক লাভ করে বিক্রি করব, কিন্তু এখন দেখি পুরনো ব্যাগ বলে কেউ নিতে চায় না। অনেক পুরনো ডিজাইন আমার দোকানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। দাম তো আর বাড়বে না, আরো কমবে। ভাই, আমি যে মাত্র 200 টাকা সাথে করে এনেছি, বাকি টাকা আপনাকে আমি যদি আগামী সপ্তাহে দেই, আপনার কোনো সমস্যা নেই তো? আমি তো এইখানেই থাকি, আমার বাড়ি এই কাছেই। আরে হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চিনি। আমার বউ তো আপনার থেকে জামা সেলাই করে। অনেক সুন্দর জামা সেলাই করেন আপনি। নিয়ে যান, সমস্যা নেই, টাকা পরে দিয়েন। আজকে সামর্থ্য নেই বলে একটা পুরনো ব্যাগ আনতে হলো, অথচ আমি আমার স্বামীর সঙ্গে কত স্বপ্ন দেখেছিলাম দুজনে মিলে কত সুন্দর করে বাড়িটা সাজাবো। এখন আমার স্বামীর চিকিৎসার টাকা, শ্বশুর শাশুড়ির চিকিৎসার টাকা জোগাড় করতে আমাকে হিমশিম খেতে হয়। তবুও ভালো, আমি একটা ভালো শ্বশুর বাড়ি তো পেয়েছি। ভাগ্য করে কজনই বা এমন ভালো শ্বশুর শাশুড়ির স্বামী পায়। আজকে যদি আমার এই পরিবারের বিপত্তি না হতো, তাহলে তো এত কষ্ট আমাকে করতে হতো না। একদিন সব ঠিক হয়ে যাবে। রিয়া ঘরের কাজ করতে গিয়ে অসাবধানতা বশত তার হাত থেকে কাঁচি সেই ব্যাগে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ব্যাগটায় একটা ফাটল সৃষ্টি হলো, আর সেই ব্যাগ থেকে বেরিয়ে এলো একটা লাল টকটকে পরী, যার নাম জ্যোৎস্না পরী। আমি জ্যোৎস্না পরী, আর এটা সোনা রূপার ব্যাগ। তুমি কি জানতে না? তুমি কি জানো যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো? আমি বহু বছর ধরে এই সোনা রূপার ব্যাগে বন্দি হয়ে আছি। এই সোনা রূপার ব্যাগটাকে একটা বুড়ি তান্ত্রিক আমাকে এখানে জাদু মন্ত্র করে বন্দি করে রেখেছিল। শুধু আমি না, আমাদের পরিরাজ্যের অনেক পরীকেই এই বুড়ি তান্ত্রিক জাদু মন্ত্র দিয়ে বন্দি করে রেখেছে। কেউ আছে জাদুর আয়নায়, কেউ আছে জাদুর সেলাই মেশিনে, আবার কেউ আছে জাদুর বইতে। আমি প্রতিদিন তোমার কথা শুনতাম, কিন্তু তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কোনো উপায় ছিল না, কারণ আমি বন্দি ছিলাম। আমি প্রতিদিন মনে মনে বলতাম, ইস, যদি কোনোভাবে এই মেয়েটা আমায় মুক্ত করতো, তাহলে আমার প্রাণটা বেঁচে যেত। আমি ওই মেয়েটাকে কিছু না কিছু সাহায্য করতে পারতাম, কারণ আমি জানতাম তুমি অনেক কষ্টে আছো, তোমার স্বামীর পা কাটা পড়েছে। আপনি এসব কি বলছেন পরি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি স্বপ্ন দেখছি? একদম স্বপ্ন দেখছো না। তবে আমার এই বিশ্বাস ছিল একদিন এই সোনা রূপার ব্যাগ ফেটে যাবে, আর তখনই আমি আমার আগের রূপ ফিরে পাবো। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার স্বামীর পা একদম ঠিক করে দিচ্ছি। জ্যোৎস্না পরী আকাশের কক্ষে যায় এবং তার পা একদম সুস্থ করে যায়। আকাশ অবাক হয়ে নিজের পায়ের দিকে তাকায়। এই নাও, আমি তোমাকে এই জাদুর শাড়িটাও দিয়ে দিচ্ছি। এই শাড়ি পরে তুমি যখন আমাকে ডাকবে, আমি তখনই তোমার সামনে চলে আসব। আরেকটা কথা মনে রেখো, কখনোই কোনো কিছু নিয়ে লোভ করবে না, কেননা যদি লোভ করো তাহলে সবকিছুই আবার আগের মতো হয়ে যাবে। তোমার স্বামীর পা আবার কেটে যাবে, আর এই শাড়িটাও কিন্তু উধাও হয়ে যাবে। না না পরি, আপনি আমার জন্য, আমার পরিবারের জন্য যা করেছেন, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনি আমার পরিবারকে নতুন জীবন দিয়েছেন। আমার কখনো লোভ করতে এতটুকুও মনে চাইবে না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। পরি খুশি হয়ে সেখান থেকে চলে গেল আর নিজের রাজ্যে ফিরে গেল। রিয়া যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। রিয়ার পরিবার অনেক খুশি ছিল। রিয়ার জন্য তারা আবারও নতুন করে তাদের জীবন শুরু করতে পারল। রিয়াও ওর স্বামীকে আবারও সুস্থ রূপে ফিরে পেয়ে অনেক খুশি ছিল, যেন আকাশে নতুন সূর্যের উদয় হয়।
তারা সকলে এরপর থেকে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।